চেনা দৃশ্যপথে এবার বড় পরিবর্তনের হাওয়া। অতীত সমীকরণ বলছে ২০০৯ সাল থেকে ক্ষমতা গ্রহণের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম গন্তব্যই হতো প্রতিবেশী দেশ ভারত। গত ৪ মেয়াদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার পরপরই দিল্লি সফরে ছুটে যেতেন তিনি। তবে পথ পরিবর্তনের পর এবার সম্পূর্ণ নতুন এক রাজনৈতিক ও কূটনৈতিক অধ্যায়ের সূচনা দেখল বাংলাদেশ। আগের ধারা ভেঙে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রথম বিদেশ সফরের জন্য বেছে নেননি দিল্লিকে। মালয়েশিয়া সফর শেষে কূটনৈতিক সম্পর্কের নতুন বার্তা নিয়ে এবার তিনি যাচ্ছেন পরাশক্তি চীনে। আর এই সফরকে কেন্দ্র করেই দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আসতে যাচ্ছে এক নতুন মোড়। বা প্রায় ২৭,০০০ কোটি টাকা ব্যয়ে চীন থেকে ২০টি অত্যাধুনিক J-10C ফাইটার জেট কিনতে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তান ইতোমধ্যেই এই শক্তিশালী যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতের রাফালে যুদ্ধ বিমানকে কুপোকাত করেছে বলে জানা যায়। আর এখন বাংলাদেশও এই যুদ্ধ বিমান কেনার জন্য চীনের সঙ্গে চুক্তির দিকে এগোচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তিনি ভারতকে চরম একটা শিক্ষা দিল। হাসিনার পথ তিনি অনুসরণ করেননি। হাসিনা প্রধানমন্ত্রী হয়েই তিনি অবৈধ প্রধানমন্ত্রী হয়ে সরাসরি আগে ভারতে যাইতো এবং ভারতের যে প্রধানমন্ত্রী আছে সেখানে মুখ্যমন্ত্রী রয়েছে তাদেরকে পূজা করে আসতো। কিন্তু জনাব তারেক রহমান তিনি তার যে প্রথম সফর প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি মালয়েশিয়াতে করলেন এবং চীনে করলেন। প্রিয় দর্শক, এই যে তার সফর, এটা কিন্তু প্রমাণ করে যে বাংলাদেশ উন্নতর দিকেই যাবে। কারণ মালয়েশিয়ায় যে পরিমাণ শ্রমিক আমাদের বাংলাদেশে আছে, চীনে যে পরিমাণ শ্রমিক আছে এবং চীনের সাথে আমাদের সুসম্পর্ক গড়ে তোলা মানে বিশাল একটি ব্যাপার। আমাদের পাশের রাষ্ট্র চীন, এই চীন কিন্তু ব্যাপক উন্নত বিশ্বের মধ্যে, তার সাথে সুসম্পর্ক রাখা এবং চীন কখনোই আমাদের দিকে খারাপ নজরে তাকায় না যেভাবে তাকায় ভারত। প্রিয় দর্শক, জনাব তারেক রহমান মালয়েশিয়া এবং চীনের সাথে যে চুক্তিগুলো করেছে সেই চুক্তিগুলো অত্যন্ত প্রশংসা পেয়েছে এবং তারেক রহমানকে সবাই মন খুলে বলবো যে প্রশংসা করছে, যে তার যে সাহসিকতা, যে তিনি ভারতকে উপেক্ষা করে, অনেকেই মনে করেছিল যে তিনি আগে ভারতেই হয়তো যাবেন। তিনি যদি আগে ভারতে যাইতেন তাহলে হয়তো এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা হতো, সমালোচনা হতো। কিন্তু যখনই তিনি ভারতকে বাদ দিয়ে মালয়েশিয়া এবং চীনে সফর করলেন, তখন কিন্তু তার প্রতি যে মানুষের ভালোবাসা, বাঙালি মানুষ আসলে যা চায় জনাব তারেক রহমান তাই করলেন। প্রিয় দর্শক, এছাড়া তিনি চীনের সাথে এবং মালয়েশিয়ার সাথে খুবই ভালো ভালো কিছু চুক্তি করেছে। এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে আসবো। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। বাংলা এডিশন এই বিষয়ে একটি প্রতিবেদন করেছে, আমরা সেই প্রতিবেদনটি দেখে আসি। চিরচেনা দৃশ্যপথে এবার বড় পরিবর্তনের হাওয়া। অতীত সমীকরণ বলছে ২০০৯ সাল থেকে ক্ষমতা গ্রহণের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম গন্তব্যই হতো প্রতিবেশী দেশ ভারত। গত ৪ মেয়াদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার পরপরই দিল্লি সফরে ছুটে যেতেন তিনি। ক্ষমতার দীর্ঘ সময় জুড়ে কেন্দ্রে ছিল বহুল আলোচিত হাসিনা মোদি জুটি। শুধু শেখ হাসিনাই নন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নতুন মেয়াদে দায়িত্ব নিয়ে ঢাকাকেই বেছে নিতেন অন্যতম অগ্রাধিকার হিসেবে। ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এক ভিন্ন মাত্রায় রূপ নিয়েছিল। তবে পথ পরিবর্তনের পর এবার সম্পূর্ণ নতুন এক রাজনৈতিক ও কূটনৈতিক অধ্যায়ের সূচনা দেখল বাংলাদেশ। আগের ধারা ভেঙে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রথম বিদেশ সফরের জন্য বেছে নেননি দিল্লিকে। মালয়েশিয়া সফর শেষে কূটনৈতিক সম্পর্কের নতুন বার্তা নিয়ে এবার তিনি যাচ্ছেন পরাশক্তি চীনে। আর এই সফরকে কেন্দ্র করেই দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আসতে যাচ্ছে এক নতুন মোড়। আন্তর্জাতিক গণমাধ্যম এশিয়া টাইমসের তথ্য অনুযায়ী প্রায় ২.২ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৭,০০০ কোটি টাকা ব্যয়ে চীন থেকে ২০টি অত্যাধুনিক J-10C ফাইটার জেট কিনতে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তান ইতোমধ্যেই এই শক্তিশালী যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতের রাফালে যুদ্ধ বিমানকে কুপোকাত করেছে বলে জানা যায়। আর এখন বাংলাদেশও এই যুদ্ধ বিমান কেনার জন্য চীনের সঙ্গে চুক্তির দিকে এগোচ্ছে, যা দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষার ভারসাম্য পুরোপুরি বদলে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
স্বভাবতই দিল্লির কপালে এখন চিন্তার ভাঁজ। ভারতের নীতি নির্ধারকদের সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে চীনের সঙ্গে বাংলাদেশের $853 মিলিয়ন তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প। ভারত পাকিস্তান ভাগ হওয়ার পর থেকেই দিল্লির মাথা ব্যথার বড় কারণ শিলিগুড়ি করিডোর, যা চিকেন নেক নামে পরিচিত। মাত্র 13 থেকে 14 মাইল প্রস্থের এই সরু করিডোরটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব রাজ্যগুলোর যোগাযোগের একমাত্র পথ এবং কৌশলগতভাবে ভারতের গলার কাঁটা। চীনের সহায়তায় তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে ভারতের এই উত্তর পূর্ব অঞ্চল কৌশলগতভাবে হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। শুধু দলীয় পর্যায়ে নয়, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর দেখা যাচ্ছে ভিন্ন এক চিত্র। অতীতের প্রথা ভেঙে নতুন সরকারের শীর্ষ কর্মকর্তারা প্রথম বিদেশ সফর হিসেবে ভারতের দিকে পা বাড়াননি, বরং ঢাকা এখন মুখর অন্য দেশের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে, যার বড় প্রমাণ সম্পূর্ণ নতুন সমীকরণে সম্প্রতি বাংলাদেশ সফর করে গেলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বিপরীতে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে প্রভাবশালী প্রতিবেশী ভারতের কোনো শীর্ষ প্রতিনিধিকে সেভাবে এখনও দেখা যায়নি ঢাকায়। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এখন তুঙ্গে। পাকিস্তানের সঙ্গে এই নতুন বন্ধুত্বের অনন্য নিদর্শন দেখা গেছে দেশটির সংসদে। এডুকেশন অব দ্য ব্রাদারলি রিপাবলিক অব বাংলাদেশের পক্ষে বাংলাদেশের ভাইস চ্যান্সেলর ও শিক্ষা বিষয়ক কর্মকর্তারা পাকিস্তানের সংসদে আমন্ত্রণ গ্রহণ করলে সেখানে তাদের সম্মানে পাকিস্তানের সংসদ সদস্যরা দাঁড়িয়ে সম্মান জানান। आज हमारे पास एजुकेशनिस्ट, वाइस चांसलर्स, ऑफिसर्स फ्रॉम द हायर एजुकेशन ऑफ द ब्रदरली रिपब्लिक ऑफ बांग्लादेश विजिटर गैलरी में तशरीफ रखते हैं। हम उनको खुशामदेद कहते हैं। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন, দেখতে পেলেন যে কিভাবে বাংলাদেশ এখন ভারতকে সাইজ করতে শুরু করেছে। বাংলাদেশ ভারতকে কখনোই প্রভু মানবে না, বাংলাদেশের জনগণও মানবে না। সীমান্তে যে নিউজগুলো দেখতে পাচ্ছেন যে সীমান্তে কি পরিমাণ হেনস্থার শিকার হচ্ছে বিএসএফ, তারা জোরপূর্বক ভারতীয় নাগরিককে বাংলাদেশের সীমান্ত দিয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, পুশিংয়ের চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেখানকার যারা সীমান্তবাসী রয়েছে তারা খুবই সতর্ক এবং তারা বলছে যে ভারতের কোনো নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে তারা পুশিং করতে পারবে না। সে বিষয়ে তারা যে কোনো উপায়ে বিজেপিকে সাহায্য করবে। আমরা তাই দেখছি যে তারা বিজেপিকে ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা করছে। বিজেপির সদস্য যদি 20 জন হয়, সেখানকার সীমান্ত এলাকাবাসী তারা দেখছি 200 জনের মিলেমিশে তারা বিএসএফকে প্রতিহিত করছে, বিএসএফকে ফিরে যেতে বাধ্য করছে। বিএসএফ আগে থেকেই তো আমাদের বিজেপি ব্যাপক শক্তিশালী। আমরা এর আগে চোরইমরিতে সম্ভবত যখন বিএসএফ এবং বিজেপির মধ্যে একটি সংঘর্ষ হয়েছিল, সেখানে আমরা দেখতে পেরেছিলাম যে 16 জন বিএসএফকে শেষ করে দিয়েছিল আমাদের মাত্র কয়েকজন বিজেপি সদস্য। প্রিয় দর্শক, ইতিহাস হয়ে রয়েছে সেই বিদ্রোহ। আমরা এখন যে নিউজটি দেখতে পেলাম, বাংলা এডিশন যে অনুসন্ধান করেছে বা প্রতিবেদন তৈরি করেছে, সেখানে দেখতে পেলাম যে চীন থেকে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি যুদ্ধ বিমান কিনছেন। এই সেই যুদ্ধ বিমান কিছুদিন আগে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে ভারতকে নাস্তানাবুদ করেছিল যে যুদ্ধবিমান, সেই যুদ্ধবিমানই কিনছে এবং ভারতের মাথা ব্যথা একদম বেড়ে গেছে। দেখুন যে শেখ হাসিনা এতগুলো বছর ক্ষমতায় থেকেছে, অবৈধভাবে কোনোদিন একটা যুদ্ধবিমান তাকে কিনতে দেখি নাই, কোনোদিন অস্ত্র বাইরে থেকে কিনতে দেখি নাই, কেনেন নাই। মোদির মন রক্ষার্থে, মোদি যেন ভয় না পায় বা মোদিকে দেখিয়েছে যে দেখো আমি এগুলো কিনছি না, আমি পুরোপুরি তোমার উপর নির্ভরশীল। এইরকমভাবে শেখ হাসিনা তার রাজ্য চালিয়েছে, বাংলাদেশকে চালিয়েছে, যার কারণে বাংলাদেশ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। জনাব তারেক রহমান তিনি শেখ হাসিনার দেখানো পথে হাঁটলেন না, তিনি বাংলাদেশের মানুষের দেখানো পথেই হাঁটছেন। বাংলাদেশের মানুষ যা বলছেন সেই পথেই হাঁটছেন। এখন আমাদের কথা হলো, বাংলাদেশের মানুষ জনাব তারেক রহমানকে অত্যন্ত ভালোবাসে, শ্রদ্ধা করে, তার আম্মাকেও ভালোবেসেছিল, তার আম্মাকেও সবাই সম্মান করে।
প্রিয় দর্শক, আমরা চাচ্ছি জনাব তারেক রহমান তার মন্ত্রিসভায় রদবদল করতে হবে, কারণ অনেকেই ভারতের এজেন্ট হিসাবে তার আশেপাশে ঘোরাঘুরি করছে। এতে করে পরবর্তীতে তিনি নিজেই বিপদে পড়বেন, বাংলাদেশের মানুষকেও বিপদে ফেলাবেন। তাই যাচাই বাছাই করে দায়িত্ব দেওয়া উচিত বলে বাংলাদেশের মানুষ মনে করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জনাব তারেক রহমানের যে কার্যক্রম শুরু করেছে বিদেশ সফর, এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।